আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আগেই ঘোষণা দিয়েছিলাম যে মেডিসিনে বাংলাদেশের কমন যে রোগগুলি আছে, যে রোগগুলি নিয়ে আমরা ভুগি, এগুলি নিয়ে আমরা চেষ্টা করব ছোট ছোট ভিডিও আপলোড করার জন্য, যে ভিডিওগুলি থেকে রোগগুলি সম্পর্কে আপনাদের ধারণা হবে এবং হোম ট্রিটমেন্ট মানে হসপিটালে তো যদি যেতে না পারেন তাহলে বাসায় বসে এই রোগগুলির কতটুকু চিকিৎসা নেওয়া সম্ভব বা হসপিটালে কখন যেতে হবে বা ডাক্তারের পরামর্শ কখন নিতে হবে, এই বিষয়ে আমরা ছোটখাটো 2 থেকে 3 মিনিটের করে ভিডিও দেব। যে রোগগুলি বাংলাদেশে কমন হয় সিস্টেম ওয়াইজ দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা রেসপিরেটরি সিস্টেম বা আমাদের শ্বাসকষ্টের যে রোগগুলি আছে এইগুলো নিয়ে আলোচনা করব। তারপর আমাদের সিভিএস যেটা আছে সেটা নিয়ে আমরা হার্ট বা অন্য রিলেটেড সমস্যা নিয়ে আলোচনা করব। এইভাবে পুরো বডিটাকে সিস্টেম ওয়াইজ ভাগ করে যে অসুখগুলি আমাদের দেশে কমনলি হয় এই অসুখগুলি নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা রেসপিরেটরি সিস্টেম দিয়ে শুরু করব। আশা করব আপনারা যারা পেজে আছেন আপনারা এই ভিডিওগুলি দেখলে উপকৃত হবেন। যদি কোনো কিছু বুঝতে না পারেন কমেন্ট করলে অবশ্যই রিপ্লাই করব এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওগুলি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং মানুষ উপকৃত হয়। এখন আমরা চলে যাব আমাদের মূল আলোচনার বিষয়বস্তুতে। রেসপিরেটরি সিস্টেমের সবগুলি রোগেই হাঁপানি বা শ্বাসকষ্ট থাকতে পারে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা। আমরা প্রথমে জেনে নিই ব্রঙ্কিয়াল অ্যাজমা কি জিনিস। ব্রঙ্কিয়াল অ্যাজমা হচ্ছে আমাদের যে এয়ারওয়ে বা শ্বাসনালী আছে, এই এয়ারওয়ে বা শ্বাসনালী যখন সংকুচিত হয়ে যায় তখন আমাদের শ্বাস ঢোকা এবং বেরোতে যে বাধাপ্রাপ্ত হয় বা কষ্ট হয়, এটা কি আমরা সাধারণত ব্রঙ্কিয়াল অ্যাজমা বলে থাকি। আমরা জেনে নিই যে কি কি সিমটম সাধারণত অ্যাজমাতে থাকতে পারে। কি কি সিমটম থাকতে পারে? অ্যাজমার সিমটমের ভিতরে রয়েছে কাশি, শ্বাসকষ্ট, চেস্ট টাইটনেস অথবা বুকে চাপ ধরে থাকা। সাধারণত এই সিমটমগুলি অ্যাজমাতে প্রকট আকার ধারণ করে। আমরা যখন ডক্টরের কাছে যাই তখন ডক্টর বুকে স্টেথোস্কোপ ধরে বুঝতে পারেন যে অ্যাজমা আছে কি না আছে। আমরা কিন্তু বাসায় চেষ্টা করলেও বোঝা সম্ভব অ্যাজমাতে বাঁশির মতো শব্দ হয় যখন শ্বাস নিই। আপনারা বুকের কাছে যদি কেউ কান নিয়ে যান খেয়াল করে দেখবেন যে অ্যাজমাতে হুইসেল বা বাঁশির মতো একটা শব্দ হয়। যখনই বুঝবেন যে হুইসেল বা বাঁশির মতো শব্দ হচ্ছে তখন আপনার জন্য ডায়াগনোসিস করা সহজ হবে যে এটি হয়তো অ্যাজমা হওয়ার সম্ভাবনা আছে। অন্যান্য রোগেও যে এই শব্দ হয় না তা না, বাট অ্যাজমার জন্য এটা ডায়াগনস্টিক। অ্যাজমার কিছু ট্রিগারিং ফ্যাক্টর রয়েছে, যেমন ধুলো, ঠান্ডা আবহাওয়া এবং ধূমপান। এগুলি অ্যাজমা অ্যাটাককে বাড়িয়ে দেয়। মনে রাখতে হবে অ্যাজমা কিন্তু কোনো নিরাময়যোগ্য রোগ নয়, বাট আপনি যদি সঠিক নিয়মের ভিতরে থাকেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী থাকেন, অ্যাজমাকে আপনি অবশ্যই কন্ট্রোলে রাখতে পারবেন। অ্যাজমাকে চিহ্নিত করার সহজ কিছু উপায় আজকে বলে দিই। অ্যাজমা রোগী স্বাভাবিক রোগীর মতো ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে না। একটি বাক্য এক শ্বাসে সে শেষ করতে পারবে না, এটা সব থেকে বেশি ডায়াগনস্টিক। হি ক্যানট কমপ্লিট এ সেন্টেন্স ইন ওয়ান ব্রেথ। এটা আমরা সহজেই মনে রাখতে পারি। এছাড়া আর অন্য যে জিনিসগুলি হয়, হার্ট রেট বেড়ে যায়। অ্যাজমাতে হার্ট রেট 100-র উপরে চলে যায় এবং শ্বাস প্রশ্বাসের গতি বা নাড়ির গতি বেড়ে যায়। দেখা যায় যে প্রতি মিনিটে প্রায় 25 বা 25-এর বেশি হয়ে যায়। এই জিনিসগুলো থেকে আমরা বুঝতে পারবো যে এই রুগীটি অ্যাজমা আক্রান্ত। এর সাথে আমরা বুঝতে পারবো যে রুগীটির শ্বাসকষ্ট হচ্ছে, কাশি আছে এবং তার যে শ্বাসের যে গতি সেটার সাথে যদি আমরা কান পাতি আমরা বাঁশির মতো শব্দ শুনতে পারবো। তাহলে আমরা মোটামুটি অ্যাজমা রোগ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। এখন আমরা আলোচনা করবো যে অ্যাজমা রোগ হলে আসলে আমাদের করণীয় কি। আমরা আগেই বলেছি এটা কোনো নিরাময়যোগ্য রোগ নয়, এটাকে নিয়ন্ত্রণ বা কন্ট্রোলে রাখতে হয়, নিয়ম কানুন মেনে চলতে হয়। এখন একটা অ্যাজমা রোগী নিয়ম কানুন মেনে চলছে, তারপরও যদি তার অ্যাজমা অ্যাটাক ওঠে হঠাৎ, তখন কি করবেন, এটাই আমার ভিডিওতে আলোচনার মূল বিষয়। হঠাৎ যদি কোনো রোগীর অ্যাজমা অ্যাটাক ওঠে সেক্ষেত্রে বাসায় যে ব্যবস্থাগুলি আপনারা রাখতে পারেন সে ব্যবস্থাগুলির ভিতরে রয়েছে আপনারা একটা নেবুলাইজার মেশিন বাসায় কিনে রাখতে পারেন। নেবুলাইজার মেশিন খুবই হেল্পফুল হয়। রাত 3টা বা 4টায় হঠাৎ যদি অ্যাজমা অ্যাটাক হয় রোগীটাকে বাঁচানোর জন্য আপনি কোথায় দৌড়াদৌড়ি করবেন, একটা নেবুলাইজার মেশিন কিনে রাখবেন এবং নেবুলাইজারের সাথে ব্যবহারের জন্য কিছু ওষুধ পাওয়া যায়, ভিডিও শেষে বলে দিচ্ছি, এগুলি বাসায় কিনে রাখতে হবে। যদি সম্ভব হয়, যদি অ্যাজমা অ্যাটাক ঘন ঘন হয় তাহলে বাসায় একটা অক্সিজেন সিলিন্ডার রাখা যেতে পারে। এই অক্সিজেন দিবেন, নেবুলাইজ করবেন, প্রাথমিক চিকিৎসা হয়ে যাবে এবং আপনাদের
অ্যাজমা রোগীকে আমরা মেডিকেলের ভাষায় বলি প্রপটা পজিশনে রাখতে হবে। পুরোপুরি শুয়ে থাকলে অ্যাজমা রোগীর খুব কষ্ট হয়। অ্যাজমা রোগী বেডের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রপটা পজিশনে থাকবে। এই জিনিসগুলো মেনটেন করতে হবে এবং এই প্রাথমিক চিকিৎসা দিয়েও যদি রোগী সুস্থ না হয় দ্রুত হসপিটালে নিতে হবে। হসপিটালের চিকিৎসা তো ভিন্ন, হসপিটালে নিলে আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা দিব, কিন্তু বাসায় আপনি যদি এতটুকু চিকিৎসা দিতে পারেন আশা করি অ্যাজমার রোগী সুস্থ হবে, যদি ম্যাসিভ কোনো অ্যাটাক না হয়। সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। সামনে আমরা অন্য কোনো একটা মেডিসিনের রোগ নিয়ে আলোচনা করব। পেজের সাথেই থাকবেন। আপনাদের রিকোয়েস্ট পেজটা ফলো করবেন এবং পেজটা শেয়ার দিয়ে দিবেন যাতে সবাই দেখে উপকৃত হতে পারে। টিল দেন, সাইন আউট।